তোমাদের দিস উইক তোমার হচ্ছে গিয়ে লাস্ট ক্লাস, যেটা মনে করতে পারো যে রিভিশন, ফাইনাল রিভিশন। আজকে C3 থেকে C1 থেকে C8 আপ টু রিভিশন আজকে, আর ওয়েনেসডে তো হচ্ছে 9 থেকে 12। আজকে 1 থেকে 8 আর ওয়েনেসডে হচ্ছে 9 থেকে 12। এর ভিতরে যার যত রকম প্রবলেম আছে সেই প্রবলেম গুলো আমরা এখন সামনে আনবো। চ্যাপ্টার 1 থেকে স্টার্ট করে চ্যাপ্টার 8 পর্যন্ত আজকে ডিসকাস হবে, আর 9 থেকে সেদের থ্রুতেই তোমরা যাবা হচ্ছে এখন চ্যাপ্টার 1 এ তোমার বলবার মতো তো তেমন কিছু নাই, সবসময় যা বলি তাই। চ্যাপ্টার 1 এ তোমরা হ্যাজার্ড সাইন গুলো আছে, এই হ্যাজার্ড সাইন সাথে হচ্ছে ইনভেস্টিগেশন রিসার্চের যে স্টেপ আছে সেগুলো ফলো করা, হ্যাজার্ড সাইন ফলো করা। আরেকটা জিনিস ফলো করতে হয় যে ফিজিক্যাল চেঞ্জ এন্ড কেমিক্যাল চেঞ্জ, এই ব্যাপারটা একটু ফলো করতে হয়। তাহলে তিনটা জিনিস, ফিজিক্যাল চেঞ্জ, কেমিক্যাল চেঞ্জ, হ্যাজার্ড সাইন, আর স্টেপস অফ ইনভেস্টিগেশন এন্ড রিসার্চ। আর যার মধ্যে আমরা হাইয়েস্ট পসিবিলিটি হচ্ছে দুইটা এমসিকিউ বা একটা এমসিকিউ, দুই একটা এমসিকিউ, আর হচ্ছে গিয়ে একটা এ টাইপ কোশ্চেন অথবা একটা বি টাইপ কোশ্চেন। এর বেশি এখান থেকে আমাদের এক্সপেকটেশন নাই। আর তো এই পার্টে আমাদের প্রবলেম থাকার কথাও না। আর এই নিয়ে কোনো আমার ওরকম কোনো ভিডিও নাই। অর্থাৎ তোমাদের সাথে যা কোশ্চেন সলভ করতে যাইয়া, যে কোশ্চেন সলভ করতে গিয়ে যদি এর কিছু থাকে তাহলে সেটাই আছে, এর বাইরে তোমাদেরকে এই ক্ষেত্রে কিছুই দেওয়া হয় নাই। চ্যাপ্টার 2, যেটা হচ্ছে গিয়ে স্টেটস অফ ম্যাটার। আচ্ছা, চ্যাপ্টার 2 যে স্টেটস অফ ম্যাটার, সেই এইটার উপরে তোমাদের সাথে হোক বা আদার কারোর সাথে হোক, তোমার হচ্ছে এই এখানে তোমার ক্লাস দেওয়া হয়েছে। তো এখানে যে ক্লাস দেওয়া হয়েছে, এখানে যে ক্লাস দেওয়া হয়েছে সেই ক্লাসের মধ্যে মেইন যেটা সেটা হচ্ছে গিয়া হিটিং কার্ভ। হিটিং কার্ভের যে তোমার হচ্ছে যে মেইন আর কি, এখানে এই চ্যাপ্টারে যে স্টেটস অফ ম্যাটার, সেই স্টেটস অফ ম্যাটারে তোমাদেরকে যে ক্লাস দেওয়া হয়েছে, আমি তোমাদেরকে একটু একটা হেল্প করব। যদিও গুগল ক্লাসরুমে এটা সিরিয়ালে ছিল, গুগল ক্লাসরুমটা মেনটেন করে যাচ্ছিলাম সুন্দর মতোই। গুগল ক্লাসরুমে কিন্তু খুব সিকোয়েন্সে ছিল, একদম পর 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 কিন্তু দেওয়া ছিল। তো যাই হোক, কিছুদিন ওটা মেনটেন করতে পারছিস, সবাই ওটাতে আবার নাইও। তো যেটা করব আমি তোমাদেরকে বলি, তোমাদেরকে যেটা করে দিব আমি, যেটা হচ্ছে যে তোমার ধরো আমার একটা প্ল্যান আছে, প্ল্যানটা হলো এরকম যে ধরো এরকম একটা ধরো একটা ফর্ম থাকবে, ধরো গুগল শিট আর কি, একটা ফর্ম থাকবে। ওই ফর্মের মধ্যে এরকম ধরো ইয়ে করা দেওয়া থাকবে, যেমন হিটিং কার্ভ লেখা না, এখানে একটা লিঙ্ক দেওয়া থাকবে। তার মানে ওই পেজটা ওপেন করবা, পেজটা ওপেন করে তুমি দেখবা টপিক কি, হিটিং কার্ভ, ওটাতে ক্লিক দিবা। তাহলে তুমি রিডাইরেক্টিং হয়ে চলে যাবা হচ্ছে হিটিং কার্ভে, রিডাইরেক্টিং হয়ে চলে যাবা হিটিং কার্ভে। তারপরে ধরো তোমার ধরো ডিফিউশন ইফিউশন, এখানে সেই লিঙ্কটা দেওয়া থাকবে, তুমি ক্লিক দিবা, রিডাইরেক্টেড হয়ে যাবা। তো এইভাবে না একটা শীট তৈরি করতেছি, যেটা ডিজিটাল একটা শীট হবে, শীট, তবে সেটা ডিজিটাল শীট হবে। অর্থাৎ ওই শীটটা তোমরা প্রিজার্ভ করলে পরে ওই শীটের টপিক লিঙ্ক ক্লিক দিয়ে 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 তুমি তোমার ইয়েতে যেতে পারবা, ওই টপিকে যেতে পারবা। তো সেই কাজটা আর কি করার কাজ চলতেছে আর কি। হ্যাঁ, তো হিটিং কার্ভটা হচ্ছে স্টেট অফ মেটারের মেইন পার্ট। এন্ড হিটিং কার্ভে তোমার হিটিং কার্ভ অফ ড্রাই আইস, হিটিং কার্ভ অফ সলিড কার্বন ডাই অক্সাইড, হিটিং কার্ভ অফ অ্যামোনিয়াম ক্লোরাইড, হিটিং কার্ভ অফ সোডিয়াম ক্লোরাইড, এগুলোতে তো আই হোপ তোমাদের প্রবলেম এখন আর না থাকারই কথা, ঠিক না? হিটিং কার্ভ নিয়ে মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্টের যে ব্যাপারটা, আই হোপ ইন্টারমলিকুলার ফোর্সের যে ব্যাপারটা, ঠিক না, ল্যাটেন্ট হিটের ব্যাপারটা, কয়েকটা জিনিস হিটিং কার্ভে। এক হলো ইন্টারমলিকুলার ফোর্স,
একটা হচ্ছে যে তোমার মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট, এমপিবিপি। একটা জিনিস হচ্ছে ল্যাটেন্ট হিট, আরেকটা ব্যাপার হচ্ছে সাবলিমেশন। তো হিটিং কার্ভ ওরিয়েন্টেড যদি তুমি এক্সপ্লেনেশন চাও, তাহলে ইন্টারমলিকুলার ফোর্সের এক্সপ্লেনেশন, মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্টের এক্সপ্লেনেশন, লেটেন্ট হিটের এক্সপ্লেনেশন এন্ড সাবলিমেশনের এক্সপ্লেনেশন আসে আর কি। তো আই হোপ তোমরা এই জায়গাটাতে তৈরি না, এই জায়গাটায় হিটিং কার্ভের এই পার্ট যদি এরকম এই ওরিয়েন্টেড কোশ্চেন হয়, পরে ইনশাল্লাহ তোমরা অ্যান্সার করতে পারবা। হ্যাঁ, তো হিটিং কার্ভের অ্যান্সারটা করতে পারলে আশা করি আর কি যে এখানে তোমাদের কোনো প্রবলেম নাই, বা এখানে তোমাদের কোনো অবজেকশন থাকার কথা না, ঠিক না? আচ্ছা, হিটিং কার্ভ পরে এখানে হচ্ছে ডিফিউশন এন্ড ইফিউশন। তো ডিফিউশন এন্ড ইফিউশন নিয়ে যে তোমরা এখন পর্যন্ত এমসিকিউ পেলা, সিকিউ পেলা, ওয়ান তোমার হচ্ছে গিয়া এমসিকিউ তো একটা কমন পাচ্ছই না, যে হিট অফ তোমার ডিফিউশন রেট মোর কার লেস কার, এটা হচ্ছেই ঠিক ওইটাই আবার ইফিউশন রেট হিসেবেও বলে, ইফিউশন রেট মোর কার লেস কার। তো আরেকটা জিনিস হচ্ছে যে তোমরা যদি মনে করো দুইটা ডিফারেন্সিয়েশন লিখতে বলে, যে রাইট ডাউন টু ডিফারেন্স বিটুইন ডিফিউশন এন্ড ইফিউশন, তাহলে বলতে পারবা যে রাইট ডাউন টু ডিফারেন্স বিটুইন ডিফিউশন এন্ড ইফিউশন, দুইটা ডিফারেন্স বলো, এরকম যদি বলে কথার কথা, তো ওটা কি পারবা যে ডিফিউশন ইফিউশন কি ডিফারেন্সিয়েট করতে, দুইটা ডিফারেন্স বলতে পারা? ধরো একটা তো হচ্ছে গিয়া তোমার যেটা সেটা হচ্ছে যে ডিফিউশন যেটা একটা স্লো প্রসেস, আর ইফিউশনটা হচ্ছে একটা ফাস্ট প্রসেস। ডিফিউশন হচ্ছে স্পন্টেনিয়াস প্রসেস, ডিফিউশন হচ্ছে আর্টিফিশিয়াল হোল। ডিফিউশনে হচ্ছে কি অল ডাইরেকশন ইকুয়ালি, মানে চারিদিকে একভাবে ছড়ায়, আর ইফিউশন হচ্ছে একদিক থেকে ছড়ায়, ঠিক না? তো এই পয়েন্ট গুলো মনে রাখলে না ডিফিউশন এন্ড ইফিউশনকে ডিফারেন্সিয়েট করতে পারার কথা পারার কথা। আচ্ছা, এখন ডিফিউশন রেট কার বেশি কার কম, এটা তো মলিকুলার ম্যাথ দিয়েই তোমরা এক্সপ্লেন করো। তবে এখানে শোনো, মলিকুলার ম্যাথকে কারণ হিসেবে দেখাবা, ডেনসিটির কথাটাও এখানে অ্যাড করবা। মানে আসলে কি জানো, যেটা মেইন ল ছিল, ওই লটা আসলে কি ছিল জানো? আর ইজ প্রপোর্শন 1/√ডি। আর ইজ প্রপোর্শন √1/√ডি। অ্যাকচুয়ালি বলা হয়েছিল যে রেট অফ ডিফিউশন ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার রুট ডেনসিটি। অর্থাৎ ডেনসিটি যে গ্যাসের যত কম হবে, যে গ্যাসের ডেনসিটি যত কম তার ডিফিউশন তত বেশি, ডেনসিটি যত লো হবে ডিফিউশন রেট তত মোর হবে। অ্যাকচুয়ালি ওটা ছিল, বাট ডিফিউশন যা মানে অর্থাৎ এই ডি ফর ডিফিউশন না, বাদ ভেবো না, এই ডি ফর ডেনসিটি। তাহলে ডেনসিটি কার কত সেটা তো আমাদের ধরো অনেক সময় জানা থাকে না, ডেনসিটি অনেক সময় জানা থাকে না। তো রিমেম্বার যে ডেনসিটি তোমার হচ্ছে যায়া যদি জানা নাও থাকে, আমাদের এটা জানা আছে যে মলিকুলার ম্যাস যার যত বেশি ডেনসিটিও তার তত বেশি, মলিকুলার ম্যাস যার যত বেশি ডেনসিটিও তার তত বেশি। যেমনটা হচ্ছে তোমরা যদি বলো যে অ্যামোনিয়া গ্যাসের ডেনসিটি কত, তাহলে অ্যামোনিয়া গ্যাসের মলিকুলার ম্যাস কত? 17। অ্যামোনিয়া গ্যাসের মলিকুলার ম্যাস কত? 17। তাইলে তার ডেনসিটি হচ্ছে 22.4 দিয়ে ডিভাইড করলে যা হবে তা তার ডেনসিটি, ওটা তার ডেনসিটি। অক্সিজেন গ্যাসের ইয়ে কত, তোমার হচ্ছে গিয়া ডেনসিটি কত? তাহলে অক্সিজেন গ্যাসের ম্যাস হচ্ছে 32, তারে 22.4 দিয়ে ডিভাইড করবা, তাহলে ওটা হবে অক্সিজেন গ্যাসের ডেনসিটি। তাহলে সবাইকেই যদি 22.4 দিয়ে ডিভাইড করি, তাহলে তো সবাইকে ইকুয়াল বিচার করা হইলো, তাহলে মলিকুলার ম্যাচ দিয়েই অ্যান্সার করা যাচ্ছে, মলিকুলার ম্যাচ দিয়েই অ্যান্সার করা যাচ্ছে। এই কারণেই আসলে মলিকুলার ম্যাচ দিয়েই তোমরা ডিটারমিন করতেছো, মলিকুলার ম্যাচ দিয়েই তোমরা ডিটারমিন করতেছো। কথা বুঝতে পারছো? আমি স্যার হ্যাঁ বলো। স্যার এখানে এই ফর্মুলাটা কিসের, আর প্রপোর্শনাল টু 1/√d? এটাই হলো রেট অফ ডিফিউশন এর যে ফর্মুলা, এটা এটা হলো গ্রাহামস ল, এটা হলো গ্রাহামের ল, যেটা তোমরা অনেক সময় এটা ব্যবহার করছো না, R1/R2 ইকুয়াল টু √m2/m1। স্যার এখানে আর দিয়ে রেট অফ ডিফিউশন। হ্যাঁ, আর দিয়ে বোঝায় রেট অফ ডিফিউশন অফ ওয়ান গ্যাস, আর আর টু হইতেছে আরেকটা গ্যাস। মানে এটা হচ্ছে কম্পারিজন আর কি, কার রেট অফ ডিফিউশন মোর অর লেস,
সেটা এই ইকুয়েশন দিয়েও দেখবা যে সলিউশন গুলোতে দেওয়া আছে। সলিউশন দেখো, এইটা দিয়ে সেটা প্রুফ করা আছে। এটা দিয়ে প্রুফ করা আছে যে কার রেট অফ ডিফিউশন মোর। অর্থাৎ তোমাকে প্রুফ করতে পারা যায় যে R1 ইজ মোর দেন R2 নাকি R1 ইজ লেস দেন R2। এটা প্রুফ করা যায়, এটা প্রুফ করে অ্যান্সার করা যায় যে কার রেট অফ ডিফিউশন মোর। এটা প্রুফ করে অ্যান্সার করা যায় কার রেট অফ ডিফিউশন মোর। তো এটাও দেখবা যে মোস্ট অফ দা সলিউশন পাঞ্জেরি লেকচার আমি দেখি, তো ওরা দেখি যে সবাই ওই এইভাবে প্রুফ দেয়, থিওরিটিক্যালি শুধু বুঝে বলে এমনটা না। তো এই যে এইটা আজকে আসলে এইটা থেকে এইটাকে রিফর্ম করে এটা পাওয়া গেছে, এইটা রিফর্ম করে ওটা পাওয়া গেছে। তো ওইটা দিয়েই প্রুফ করে যে কার রেট অফ ডিফিউশন মোর। তোমাদেরকে দেখাইছি, তারপর একটু মনে করিয়ে দেই। যেমন কোশ্চেনটা কি হয় ম্যাক্সিমাম টাইম, রেট অফ ডিফিউশন কার কার মধ্যে, অ্যামোনিয়া ভার্সাস হাইড্রোক্লোরিক অ্যাসিড, ঠিক না? অ্যামোনিয়া ভার্সাস হাইড্রোক্লোরিক অ্যাসিড, কার রেট অফ ডিফিউশন মোর, কার রেট অফ ডিফিউশন মোর, ঠিক আছে? তো কার রেট অফ ডিফিউশন মোর সেটা আমরা কিভাবে বার করি, অ্যামোনিয়া গ্যাসের রেট অফ ডিফিউশন বাই হাইড্রোক্লোরিক অ্যাসিডের রেট অফ ডিফিউশন ইকুয়াল টু রুট ওভার অফ, উপরে হলো হাইড্রোক্লোরিক অ্যাসিডের মলিকুলার মাস, এরপরে হলো অ্যামোনিয়ার মলিকুলার মাস। উল্টাটা না? আচ্ছা, ইকুয়াল টু, এটা তো আমরা জানি হাইড্রোক্লোরিক অ্যাসিড 36.5 আর অ্যামোনিয়া 17, তাতে করে এটা আসবে 1.465। 1.465 রে আমরা 1.5 লিখে ফেলি অ্যাপ্রক্স দিয়ে, 1.5 অ্যাপ্রক্স বোঝানোর জন্য। তাইলে কি প্রমাণ, কি পাওয়া গেল, আর অ্যামোনিয়া ভার্সাস আর HCl ইজ ইকুয়াল টু 1.5। তাইলে কি প্রুফ হয় যে আর অ্যামোনিয়া ইজ ইকুয়াল টু আর HCl ইনটু 1.5। তার মানে আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের রেট অফ ডিফিউশনকে 1.5 টাইম করলে সে অ্যামোনিয়ার রেট অফ ডিফিউশনের সমান হবে। হাইড্রোক্লোরিক অ্যাসিডের রেট অফ ডিফিউশনকে যদি 1.5 টাইম করি তাইলে সেটা অ্যামোনিয়ার সমান হবে। তার মানে অ্যামোনিয়া বেশি। তার মানে কি প্রুফ হলো যে অ্যামোনিয়া রেট অফ ডিফিউশন মোর দেন HCl। এইটা প্রুফ করার জন্য, এটা প্রুফ করার জন্য, কারণ তুমি তো থিওরিটিক্যালি বলবা যে অ্যামোনিয়ার ম্যাস হচ্ছে গিয়া 17 আর HCl এর ম্যাস কত 36.5। তাহলে কার রেট অফ ডিফিউশন মোর, অ্যামোনিয়ার, কার HCl এর থেকে। এইটাই থিওরিটিক্যালি করা, এক্সপ্লেন করার সাথে সাথে এইভাবে ম্যাথমেটিক্যালি প্রুফ করে দেওয়া যায় বা এভাবে প্রুফ করেও দেওয়া যায়। অর্থাৎ তুমি একেবারে নিট এন্ড ক্লিন প্রুফ দিয়ে দিলা যে অ্যামোনিয়ার রেট অফ ডিফিউশন হায়ার দেন হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিডের থেকে বেশি। কথা বুঝো নাই? তো শুধু এটা থিওরিটিক্যাল বললাম না, এটা তুমি প্রুফ করেও দিলা, প্রুফ করে দিলা। তো এইভাবে প্রুফ অনেক স্টুডেন্টরা করে দিতে পারে বা দেয়ও। তো এখানে মেইন কথাটা হচ্ছে যে ডিফিউশন কি সেটা বলা, দেন হচ্ছে ডিফিউশন রেট এন্ড মলিকুলার ম্যাসের কি রিলেশনশিপ সেটা বলা, মলিকুলার ম্যাস কম হলে রেট অফ ডিফিউশন মোর হবে সেটা বললে পরে কার মলিকুলার ম্যাস কত সেটা যখন জানা হয়ে যাবে তখন কার মলিকুলার ম্যাস যার কম তার রেট অফ ডিফিউশন মোর হবে, অর্থাৎ সেটাই বেশি ডিফিউজ হবে বা আগে ডিফিউজ হবে বা ওইটাই বেশি দূর যাবে, সবকিছু তারপরে যাবে। এইটার মধ্যে অনেক সময় হয় কি ল্যাঙ্গুয়েজের স্কোপটা কম মনে হয়, যেন ল্যাঙ্গুয়েজ কম, অর্থাৎ কয়েকটা লাইন লিখলে হয়ে যায় এমনটা মনে হয়। তো ওই জন্যই কি করে এই ইকুয়েশন দিয়ে সেটা প্রুফ করে দিয়ে, যেহেতু এটা 4 মার্কের জন্য আসে তাই এটাকে অনেক সময় এই ইকুয়েশন দিয়ে প্রুফ করে দেওয়া থাকে। এটা এই ইকুয়েশন দিয়ে প্রুফ করা আছে, তো প্রুফ করে পরে আরো কনফার্ম করা হয়। এটা আর কিছু না, মানে থিওরিটিক্যাল বললে পরে মনে করো বেশি বলার জায়গা কম থাকে, অর্থাৎ খুব বেশি কি বলবা তুমি, ঠিক না? তো এটাইকে আর একটু কনফার্ম করে হচ্ছে এই প্রুফ করে দেয়, তখন প্রুফ করে দিলে পরে এটা হয়তো আরো হয়তো নাম্বার পেতে সুবিধা হয় আর কি। থিওরি দিয়ে নাম্বার পাওয়া একটু টাফ হয়ে যায়, কারণ কতটুকু তুমি লিখবা, লেখা যাবে অনেক কিছু, ইন্টারমলিকুলার ফোর্স টোর্স অনেক কিছু কথাবার্তা এনে তারপরে হয়তো বা এক্সপ্লেন করা যাবে। কিন্তু যদি দেখো যে তুমি এনাফ লিখতে পারতেছো না, মনে করো লেখার জায়গাটা কম হইলো, লেখার জায়গাটা কম হইলে পরে এই জায়গাটা তোমাকে সেইখানে ব্যাকআপ দিবে, অর্থাৎ এই যে এইটা দিলে পরে ওই লেখার গুরুত্বটা কমে যাবে।
সেই কারণে দেখবা যে এইভাবে সলভ করে দেওয়া আছে। আরেকটা জিনিস এখানে খেয়াল করবা, তোমাদের সাথে এটা একটু কম এই কথাটা আসছে, মানে একটু কম আমি ইন্ট্রোডিউস করছি, কিন্তু এটা আজকে আবার একটু ইন্ট্রোডিউস করি। সেটা হচ্ছে এরকম যে তোমার ধরো এই যে স্যান্ড প্লাস সোডিয়াম ক্লোরাইড, আরেকটাতে দিলাম সাপোজ কার্বন টেট্রা ক্লোরাইড প্লাস আয়োডিন, মনে করো এরকম, ঠিক আছে, যে স্যান্ড প্লাস সোডিয়াম ক্লোরাইড কার্বন টেট্রা ক্লোরাইড প্লাস আয়োডিন এরকম মিক্সচার দেওয়া থাকবে, কথা বুঝছো, মিক্সচার দেওয়া থাকবে। তো এরকম মিক্সচার দেওয়া থাকতে পারে, তোমাকে বলতে হবে যে মিক্সচার ওয়ান বা মিক্সচার টু কোনটা জন্য কোন মেথড সুইটেবল টু সেপারেশন, টু মিক্সচার সেপারেশনের জন্য কোন মেথডটা অ্যাপ্লাই করবা বা কোন মেথডটা সুইটেবল। এটা মনে হয় তোমাদের কম এক্সারসাইজ হয়েছে আমি মনে করি, কিন্তু এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট। তাহলে তোমরা এটা একটু জেনে নিবা। স্ট্যান্ডার্ড সোডিয়াম ক্লোরাইড এটা হচ্ছে গিয়া কোন মেথড, ঠিক না, এটার জন্য কোন মেথড, সেটা হলো ক্রিস্টালাইজেশন। এটা হচ্ছে ক্রিস্টালাইজেশন, ঠিক আছে। স্ট্যান্ডার্ড সোডিয়াম ক্লোরাইডের প্রসেসটা কি, সেপারেশনের জন্য ক্রিস্টালাইজেশন। ক্রিস্টালাইজেশন কি সেটা ডেসক্রাইব করবা, ক্রিস্টালাইজেশনে কিভাবে সোডিয়াম ক্লোরাইড সেপারেট করবা স্যান্ড থেকে, এটা ডেসক্রাইব করবা। আর রাইট সাইডে হলো কার্বন টেট্রাক্লোরাইড প্লাস আয়োডিন। এখন মনে করো ওখানে কি আছে, আয়োডিন আছে, আর তোমাদের জানা আছে যে আয়োডিনের কি হয়, সাবলিমেশন হয়। আয়োডিনের কি হয়, সাবলিমেশন হয়। তাহলে ওটাতে আয়োডিন আছে, তো আয়োডিনের কি হয়, সাবলিমেশন হয়। আয়োডিন সাবলিমেশন হয় বলে তুমি কি করবা, ওটাতে সাবলিমেশন, সাবলিমেশন। তাহলে এইটারই চান্স আছে, বলে বলে দিচ্ছি, একটা হলো ক্রিস্টালাইজেশন, একটা হচ্ছে সাবলিমেশন। ক্রিস্টালাইজেশন, সাবলিমেশন। তাহলে এই কোশ্চেন কিন্তু আসতে পারে, মিক্সচার সেপারেশন কোশ্চেন আসতে পারে, রিমেম্বার এই কোশ্চেন আসার মতোই কোশ্চেন, ঠিক আছে। এই কোশ্চেন গুলো আসবার মতো কোশ্চেন, আর আমি চাইলে সুন্দর কোশ্চেন বানাতে পারি এটা দিয়ে। যেমন স্যান্ড কি, স্যান্ড হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড, আর এটা হলো সোডিয়াম ক্লোরাইড হলো গিয়ে তো সোডিয়াম ক্লোরাইড। দেখো আমার মাথার মধ্যে এখনই একটা কোশ্চেন আসছে, কি কোশ্চেন আসছে জানো, এটা নাই মনে করো সিনারিতে, শুধু এটা আছে। আমি এদেরকে সেপারেশন দিয়ে একটা কোশ্চেন বানাইলাম সিতে, সিতে বললাম যে এদের এই মিক্সচার কিভাবে সেপারেট করবা, প্রিন্সিপাল লিখো। তাহলে তুমি ক্রিস্টালাইজেশনের কথা বললা। ক্রিস্টালাইজেশন কি করতাম, ক্রিস্টালাইজেশন মানে হচ্ছে স্যান্ডার সোডিয়াম ক্লোরাইড মিক্স হয়ে আছে, এটাকে আমি একটা কি করবো, এটার সাথে ওয়াটার মিক্স করবো, ওয়াটার মিক্স করে একটা সলিউশন বানাবো, তারপরে ফিল্টার করবো, ফিল্টার করলে স্যান্ডটা ফিল্টার হয়ে যাবে, সোডিয়াম ক্লোরাইড যেহেতু ডিজলভ হবে, সোডিয়াম ক্লোরাইডের সলিউশন পাওয়া যাবে, কিন্তু স্যান্ড ডিজলভ হবে না, যার কারণে ফিল্টার করলে আলাদা হয়ে যাবে। পরে সেই সোডিয়াম ক্লোরাইডকে আবার কি করা লাগবে, ইভাপোরেশন করা লাগবে। সলিউশনকে ইভাপোরেশন করলে পরে কনডেনসেশন হবে, কনডেনসেশন হয়ে পরে কি হবে, সোডিয়াম ক্লোরাইড ক্রিস্টাল পাওয়া যাবে। এই এই হলো ক্রিস্টালাইজেশন। আর দিতে আমি কি কোশ্চেন করলাম, আমি মনে মনে চিন্তা করে রাখছি, দেখা এখনই এখনই আমার মাথায় কোশ্চেনটা আসলো। আমার কোশ্চেনটা কি হইতো জানো, আমি বলতাম যে একটা কোভালেন্ট কম্পাউন্ড একটা আয়নিক কম্পাউন্ড, কিন্তু মেল্টিং পয়েন্ট দুইটারই বেশি কেন, একটা আয়নিক কম্পাউন্ড একটা কোভালেন্ট কম্পাউন্ড, অথচ দুইটারই মেল্টিং পয়েন্ট কেন এত বেশি। তাহলে তুমি বলতা তখন কি, যেটা আয়নিক কম্পাউন্ড সেটা মেল্টিং পয়েন্ট অনেক বেশি, যেটা 801°C। এটার কারণটা হচ্ছে ন্যাচারাল কারণ, কারণ এটা আয়নিক কম্পাউন্ড। কিন্তু সিলিকন ডাইঅক্সাইডের মেল্টিং পয়েন্ট যে 1465°, এটা কেন, কত কোভালেন্ট কম্পাউন্ড, তার মেল্টিং পয়েন্ট এত বেশি কেন। তারপর হইতে পারে না কোশ্চেন, নাইস কোশ্চেন হয়। তাহলে এটা বলতে হবে এটা আয়নিক কম্পাউন্ড, আয়নিক কম্পাউন্ড হিসেবে এটা মেল্টিং পয়েন্ট অনেক হাই, কিন্তু এটা কোভালেন্ট কম্পাউন্ড, তারপরেও মেল্টিং পয়েন্ট এত বেশি কেন। তাহলে সেটা কোন জায়গায় নিয়ে যাবে তো তোমাকে, ওই যে সিলিকন ডাইঅক্সাইড যে পলিমার তৈরি করে, সিলিকন ডাইঅক্সাইড মনে আছে যে পলিমার তৈরি করে, যে সিলিকন ডাইঅক্সাইডের পলিমার হয় যে, বইয়ের মধ্যে এই ফিগারটা আছে দেখবা, কেমিক্যাল বন্ড চ্যাপ্টারে। তাহলে কোশ্চেন হতেই পারে। যাই হোক, সেপারেশনের এই পার্টটা একটু দেখবা। তাহলে স্টেট অফ ম্যাটারে আমি তিনটা গ্রাউন্ডে চিন্তা করলাম। একটা গ্রাউন্ড হলো হিটিং কার্ভের গ্রাউন্ড, একটা গ্রাউন্ড হচ্ছে তোমার ডিফিউশন ইফিউশনের গ্রাউন্ড, আর একটা হচ্ছে এই যে সেপারেশন পিউরিফিকেশন একটা গ্রাউন্ড, মনে রেখো। চ্যাপ্টার 3 যেটা স্ট্রাকচার অফ ম্যাটার,
এখন স্ট্রাকচার অফ ম্যাটার এই চ্যাপ্টারে প্রবলেম তোমাদের কম থাকার কথা। এই চ্যাপ্টার নিয়ে অত প্রবলেম তোমাদের থাকার কথা না। তবে এই চ্যাপ্টারের মেইন টপিক হচ্ছে যে তোমার রাদারফোর্ড অ্যাটম মডেল, বোর অ্যাটম মডেল। রাদারফোর্ড অ্যাটম মডেল ডেসক্রিপশন দিবা, বোর অ্যাটম মডেল ডেসক্রিপশন দিবা, এন্ড এগুলো তোমরা একটু হায়ার লেভেলে পড়তে হবে। তোমরা ওই যে বইয়ের মধ্যে যেভাবে ধরো আছে, রাদারফোর্ড মোটামুটি আছে ভালোই, কিন্তু বোর কিন্তু বইয়ের মধ্যে যা আছে এটা কিন্তু স্যাটিসফ্যাক্টরি না। রাদারফোর্ডটা যতটুকু আছে ওটুকুই চলে তোমাদের জন্য, আর বোর যেটা আছে এটা তোমাদের জন্য হয়তো চলে, কিন্তু প্রবলেম কোথায় জানো? প্রবলেম হইতেছে যে টিচার স্টুডেন্টরা মিলে এটাকে কি করে জানো, একটু আপগ্রেডেড করে ফেলছে। কিছু করার নাই, তোমরা তখন দেখা গেছে যে ওদের পিছনে দৌড়িতে হবে, আমাদের পিছনে দৌড়িতে হবে, এরকমটা। অর্থাৎ বোর একটা মডেলটায় মানে বইয়ের মধ্যে মাত্র 2টা পয়েন্ট আছে, তাও কি দেখবা যে ছোট ছোট 2টা পয়েন্টে বলে দিচ্ছে, কিন্তু সেটাই আবার জানো যে ইলাবোরেট করছি আমরা। 3টা কনসেপ্টে ভাগ করা হয়েছে: কনসেপ্ট অফ এনার্জি লেভেল, কনসেপ্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম, এন্ড কনসেপ্ট অফ এনার্জি চেঞ্জ। তাইলে বোর অ্যাটম মডেলটা এন্ড দেখবা যে সলিউশন গুলো দেখো, মেডিজি দেখো, ওরা কিন্তু ঠিকই এরকম করছে, কনসেপ্ট গুলো ভাগ ভাগ করে করে এটাকে কলেজ লেভেলের স্ট্যান্ডার্ড আনসার করছে। কিন্তু তোমরা কি করবা? এটা ফাঁদে পড়ার মতো অবস্থা, যে তুমি ভাববা যে আমি যদি না যাই, মনে করো এই যে কথার কথা, হ্যাঁ, ধরো এই অনেক সময় অনেক প্যারেন্টসরা কল দেয়, কিংবা ধরো এই যে রিসেন্ট যে লকডাউন গেছে, এইচএসসি যারা পরীক্ষা দিল, যাদের হলো না, যখন তাদের পরীক্ষা হবে না এই ঘোষণাও আসে নাই, তখন থেকেই স্টুডেন্টরা কি করছে, একটা বিগ পার্ট ওদের চলে গেছে হলো গিয়ে অ্যাডমিশন কোচিং এ। অর্থাৎ প্যারেন্টসদের মধ্যে এই জিনিসটা আর কি ঢুকাই দিচ্ছে উদ্ভাস উন্মেষ ওরা, যে ওরা তো বাসায় আছে, ওদের তো মানে নর্মাল ট্রেডিশনাল পড়াশোনা হচ্ছে না, আর যেহেতু এক্সাম হলে পরে এক্সামের পরে খুব বেশি সময় ওরা পাবেও না, বেটার ওরা এখন অ্যাডমিশন কোচিংটা করতে পারে। এন্ড এইটার একটা ওরা ইনফ্লুয়েন্স করলো, মার্কেটে ওইভাবেই তারা মেসেজটা পৌঁছে দিল। এখন প্যারেন্টসদের মধ্যে ধরো কথা চালাচালি চলতেছে, এখন কিছু কিছু প্যারেন্টস ফোন দিচ্ছে যে স্যার অমুক ও তো ভর্তি হইলো, এত এত ভর্তি হইলো, এত এত ভর্তি হইলো, আমরা কি হবো না, বা হওয়া কি উচিত নাকি, এই যে একটা ব্যাপার। তখন তারা চিন্তা করে যে ওই হইলো, আমি না হইলে কি এবার পিছিয়ে যায় কিনা, ওই হইলো, আমি না হইলে এবার পিছিয়ে যায় কিনা। এই কারণে আসলে এই দিয়ে হইতেছে ওদিকে মার্কেটিং স্ট্র্যাটেজি। ওরা এই জিনিসটা যদি 10 জনদের মনে করো বুঝায় মোটিভেটেড করে যদি মনে করো কোন রকম ভাবে আনতে পারে, বাকিরা তখন দেখা দেখি ভাবে যে আমরা কি, মনে করো আমি একটা মাঝে মাঝে একটা কথা বলি, যে মনে করো একদম শুধু এইচএসসি পরীক্ষা দিবে একটা স্টুডেন্ট 2 বছর পরে, পড়বে, পরে এইচএসসি দিবে, সে একটা রেজাল্ট পাবে, এইচএসসি পরীক্ষাটা শেষ, সে নিজের মতো করে শুধু প্রিপারেশনটা নিবে, যে সে 2 বছর কি পড়ছে না পড়ছে, নিজের মতো করে ধরো একটা প্রিপারেশন নেবে, নিয়ে নোবডি কোচিং, কেউ কোচিং করবে না, তারপরে মনে করো অ্যাডমিশন টেস্ট হবে। তাতে কি অ্যাডমিশন টেস্টে কিছু যায় আসে? তাতে কি অ্যাডমিশন টেস্টে কি স্টুডেন্টদেরকে ওই স্টুডেন্টদেরকে পাবে না যারা মেরিটোরিয়াস? তাদেরকে পাবে না? তাদেরকে পাবে। এখন মুশকিলটা হয়ে গেল কোন জায়গায়? মুশকিলটা হয়ে গেল যেহেতু এই ধরনের ইনস্টিটিউশন দাঁড়ায় গেছে, এখন মনে করো ওখানে কেউ যাবে কেউ যাবে না, তখন যারা যাবে না তারা তখন মনে করো ওই যাওয়া দলের থেকে হয়তো একটু পিছিয়ে যাওয়ার চান্স থাকবে, যার কারণে কেউ তো চায় না পিছিয়ে থাকতে। কিন্তু যদি এমন হইতো যেটা নীল, এরকম কোনো অপশন নাই, তাইলেও কিন্তু অ্যাডমিশন টেস্ট মানে কি, এটার জন্য তুমি যতটুকুই জানো, তুমি যতটুকুই জানো সেইটুকুর ইভালুয়েশন দিয়েও তো তোমার মধ্যে আমি ইয়ে করতে পারবো। যে এমনকি আমি এটাও মনে করি যে এই কোচিংটা যদি নাও থাকতো, তবুও দেখা গেছে যে স্টুডেন্টরা মেডিকেলে চান্সের ক্ষেত্রে ওই যতজন চান্স পাওয়ার কথা এবং যত মার্ক পেয়ে চান্স পাওয়ার কথা সবই কিন্তু ঠিকই হইতো, কিন্তু মাঝখানে এই একটা স্টেট ঢুকিয়ে দিছে। কিন্তু এখন ওই যে সমস্যাটা এই জায়গায়, কেউ যাবে কেউ যাবে না, তখনই পার্থক্যটা বাড়িয়ে যাবে। 100% না যাওয়া, 100% যাওয়া এক কথা। 100% গেলেও যেই ফল, 100% না গেলেও সেই ফল। কথা বুঝতে পারছো? তো এই কথাটা এই জন্যই বলা, যে এখন বোর মডেলের যে ইলাবোরেশনটা আছে, বোর মডেলের যে ইলাবোরেশনটা আছে, বা ডিফিউশনের একটা যে ইলাবোরেশন আছে, এখন তোমরা চিন্তা করলা যে ইলাবোরেশনটা আমি ফলো করলাম না, কিন্তু দেখা গেল যে আহ, আহ, একটা গ্রুপ এটা ফলো করলো, তখনই তুমি তোমার একটা কি হবে, নিজের মধ্যে একটা ইয়ে কাজ করবে, যে আমার কি অ্যাবিলিটি ছিল না, আমার তো অ্যাবিলিটি আছে, আমার তো অ্যাবিলিটি ছিল, তাহলে কেন আমি করলাম না।
এইটাই একটা সমস্যা। কিছু কিছু জায়গায় এরকম তোমাদের বাউন্ডারি থেকে বের করে আনা হয়, তোমাদের বাউন্ডারি থেকে বাইরে চলে আসা হয়। এটা হয়েই গেছে, এটা রিয়েলিটি। এই জন্য এই বোর মডেলটাও তাই। কোন কোন জায়গায় তোমাদের বাউন্ডারি ক্রস করতে হবে আমি তো সেটা বলেই দিচ্ছি। একটা হচ্ছে ডিভিউশন ইফিউশনের জায়গায় কিছুটা ক্রস করতে হইতেছে, আরেকটা হলো এই বোর মডেলে যায় তোমাদেরকে কিছুটা বাউন্ডারি থেকে বাইরে আসতে হবে, একটু বাইরে বাইরে আসতে হবে বাউন্ডারি থেকে। সো দ্যাট ওইটা মেডিজি দেখবা তোমরা, বা রিসেন্ট যেগুলো তোমাদের হাতে গাইড আছে ওগুলোতে ফলো করে দেখবা যে বোর্ড কোশ্চেনের সলভে তারা তাই করছে। তো বোর্ড মডেল একটু ইলাবোরেট করবা। আচ্ছা, তারপরে আসো যে তোমার ইলেকট্রনিক কনফিগারেশন একটু ফলো করবা। ইলেকট্রনিক কনফিগারেশন এবং ইলেকট্রনিক কনফিগারেশন স্টেবিলিটি এবং এক্সেপশন গুলা, ঠিক না? যে কিছু এক্সেপশন আছে না, এক্সেপশন গুলো ফলো করতে হবে। ক্রোমিয়ামের এক্সেপশন, কপারের এক্সেপশন, যে তারা যে নর্মাল ইলেকট্রনিক কনফিগারেশন ফলো করে না। কেন করে না ফলো? ক্রোমিয়াম কেন ফলো করে না? স্টেবিলিটির জন্য। কপার কেন ফলো করে না? স্টেবিলিটির জন্য, ঠিক না? তো এইগুলো একটু ফলো করবা। করে পরে আইসোটোপের পার্টটা তোমরা জানো যে এখানে খুব ইম্পর্টেন্ট দেওয়া হয়। আইসোটোপ, রেডিও অ্যাক্টিভ আইসোটোপ এন্ড আইসোটোপের জায়গাটা, এন্ড আইসোটোপ দিয়ে আবার যে ম্যাস বের করতে হয়, তোমরা বারবার দেখে আসতেছো যে রিলেটিভ অ্যাটমিক ম্যাস বের করতে হয় আইসোটোপের পার্সেন্টেজ দিয়ে। সেটা তো আশা করি কোনো প্রবলেম হবে না। আরেকটা হইতেছে অনেক সময় আইসোটোপের পার্সেন্টেজ বের করতে দেওয়া হয়, ম্যাস দেওয়া থাকে। তো এই জায়গাগুলো তো মানে আই এক্সপেক্ট যে এগুলো তোমাদের প্রবলেম হওয়ার কথা না। স্ট্রাকচার অফ অ্যাটমে যদি তোমরা এগুলো এক্সারসাইজ করো দেখবা যে হয়তো প্রবলেম থাকবে না। তো এই জায়গাগুলো এনশিওর করো তোমরা, এই জায়গাগুলো তোমরা এনশিওর করো, তাহলে তোমাদের প্রিপারেশন উইল বি গুড। স্যার হুম। স্যার বোরের অ্যাটমিক মডেলটা এই যে একটু এক্সটেন্ডেড বা ইলাবোরেটেড ভার্সন, এটা কোথায় পাবো স্যার? এটা তো বললাম ওই যে এখনকার যে ধরো সাপ্লিমেন্টারি গুলো পাওয়া যাচ্ছে না, পাঞ্জেরির, কিংবা ধরো কোনো একটা মেডিজি যদি তোমার কাছে থাকে, কথার কথা, স্যার এরকম, আগের অথবা বছরের পাঞ্জেরির গাইডটা হবে? হ্যাঁ হ্যাঁ মানে আছে তো আমার কাছে, অথবা আমি পিডিএফ করে, আচ্ছা আমি একটা কমিটমেন্ট দিচ্ছি যাও তোমার কথা সূত্র ধরে। সেটা হচ্ছে যে আমি কয়েকটা চ্যাপ্টার মনে হয় একটু পিডিএফ করে দিছিলাম, কয়েকটা বোধহয়, সব পাচ্ছিলাম কিনা জানি না। কিন্তু আমি এটা মেক শিওর করবো যে আগামী এই সপ্তাহের মধ্যে প্রত্যেকটা চ্যাপ্টারে পিডিএফ করে দিতে, ওকে স্যার। প্রত্যেকটা চ্যাপ্টারে পিডিএফ করে দিতে, তাহলেও হয়ে গেল। তাহলে প্রত্যেকটা চ্যাপ্টারে পিডিএফ, হ্যাঁ প্রত্যেকটা চ্যাপ্টারে পিডিএফ করে দিয়ে দিব। তাহলে পিডিএফ করে দিলে পরে ওখানে এই যে সিকিউ গুলোর অ্যান্সার পাবা, ওই সিকিউ গুলোর মধ্যে ডেফিনেটলি তোমার বোর মডেলের এক্সটেনশন পাওয়া যাবা, ডেফিনেটলি ডিফিউশন ইফিউশনের ওটা পাওয়া যাবা, এগুলো কনফার্ম পাওয়া যাবা, ঠিক আছে? আচ্ছা, তো এই চ্যাপ্টারটা ইয়ে করো। তাহলে 1 দেখলা, 2 দেখলা, 3 দেখলা, প্রপারলি দেখলা, ঠিক আছে? আর তোমরা যে স্ট্যান্ডার্ডে লেখো, যেই নাম্বার তোমরা পাইয়ে আসতেছো, আমি তো বারবার বলি যে এগুলো আসলে তোমাদেরকে পড়ানো মানে হলো কি জানো, এই এইটা আসলে জাস্ট হলো, আমরা যেমন না পড়াইলে আমরা কদিন পরে আমাদের ইফিসিয়েন্সি কমে যায়। সত্যি কথা, আমরা যদি 1 মাস না পড়াই না, বা এক সপ্তাহ কোনো একটা ছুটি কাটাই না, আমরা কি আমাদের কিন্তু ইফিসিয়েন্সি অনেকটাই ডাউন হয়ে যায়। আস্তে আস্তে পরে আবার শুরু করলে আবার পড়াইতে পড়াইতে আবার ইফিসিয়েন্সি আগের আপ টু দা মার্ক হয়। তো ঠিক তেমনিও তোমরাও হয় কি জানো, যদি তোমাদেরকে এভাবে মানে একটু সবসময় একটু চার্জে না রাখা হয়, তাহলে তোমাদেরও এফিসিয়েন্সি কমে যাবে। এইটাই, আর কিছু না। তোমাদের এমন অ্যাঙ্গেল নাই, আমরা আলোচনা করি নাই এমন কোনো অ্যাঙ্গেল নাই যেটা তোমরা পারো না, জানো না। মানে অনেক এনাফ পড়া হয়েছে একটা লোকাল এরিয়া থেকে, বা যে কোনো আদার, ধরো এবারে চিন্তা করলে এনাফ আলহামদুলিল্লাহ। তোমাদের যে স্টাডি, তোমাদের যে নলেজ, তোমরা যতটুকু জানো, তোমরা যতটুকু দিতে পারো এনাফ। কিন্তু ওই যে ছাইরা দিলে আবার হবে না, যে বিপদটা এইখানে, কথা বোঝো নাই? এই 3-4 আসো, যে পিরিয়ডিক টেবিল, পিরিয়ডিক টেবিল এই জায়গাটাতে যাচ্ছ তোমরা যখন, এটার মধ্যে তোমার মানে যে জিনিসটা সেটা হচ্ছে যে তোমার এখানে তো জানোই যে একটা পিওর কোশ্চেন এটা থেকে আসে, একদম একটা পিওর কোশ্চেন এটা থেকে আসে, and যেটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, তো সবসময় হয়ে আসতেছে যেটা, সেটা হইতেছে যে সাইজ অফ, মানে অ্যাটম, যেটা অ্যাটমিক সাইজ, যেটা অ্যাটমিক সাইজ। তো অ্যাটমিক সাইজের উপরে তোমরা যে কোশ্চেন অলরেডি আমার কোশ্চেনের যেই অ্যান্সার তোমরা এর আগে করছো, আমার কোশ্চেনের অ্যান্সার যেটা তোমরা করছো, আরেকটা জিনিসও খেয়াল করো তোমরা, যে পরীক্ষাগুলো লাস্ট একটা দিছো প্রি টেস্ট, তারপর দিছো একটা হলো মডেল টেস্ট দিছো, and সেগুলো অ্যান্সার করছো, সেই খাতাগুলো প্রিজার্ভ করা আছে না, মোটামুটি ফেলে দিছো? ওই খাতাগুলো পরীক্ষা টরীক্ষা যে দিছো, ওই খাতাগুলো আছে না নিজেদের কাছে? ওই খাতাগুলো রাখবা অবশ্যই, কথা বলছো? তুমি যে খাতাগুলো, তোমরা যে এক্সাম গুলো দিয়ে আমাদেরকে যে ছবিগুলো পাঠাইছো,
আমাদের কাছে যে ছবিগুলো পাঠাইছো সেগুলোর র ফাইল তো তোমাদের কাছে থাকতে হবে, যে র ফাইল, হ্যাঁ ওটা কিন্তু তোমাদের কাছে রাখবা, কারণ তোমার লেখা ওটা, তোমার নিজের লেখা, মনে রাখতে হবে, ঠিক আছে? তো ওইটা কিন্তু তুমি নিজে প্রিজার্ভ করবা, অবশ্যই প্রিজার্ভ করবা। এবং তুমি দেখবা যে তুমি আগে কোন স্ট্যান্ডার্ডে লিখছো, পরে কি স্ট্যান্ডার্ডে লিখছো, ঠিক আছে? কপিগুলো কিন্তু রাখবা পরপর, কথা বুঝছো? যে তোমার স্ট্যান্ডার্ডটা ডেভেলপ হচ্ছে বা তোমার স্ট্যান্ডার্ডটা কোন কি আছে একের পর এক, এটা কিন্তু দেখতে হবে। তো যাই হোক, পিরিয়ডিক টেবিলে অ্যাটমিক সাইজ ইজ দ্য বিগ ফ্যাক্টর। এটা পিরিয়ডে কিভাবে চেঞ্জ হয়, গ্রুপে কিভাবে চেঞ্জ হয়, আমি এই কথাটা এখন যে বলবো সেটা অনেকবার আমি বলছি, শেষবারের মতো আবার এই টেস্টের আগে বলি। আমি সবসময় বলেছি যে দুইটা ধাপ করতে, একটা এলিমেন্ট ইন সেম পিরিয়ড, তারপরে সেটেল করতে বলছি এলিমেন্ট ইন ডিফারেন্ট পিরিয়ড। শোনো, আমি সব সময় বলছি অ্যান্সারটাকে তৈরি করবা কিভাবে, পিরিয়ডিক টেবিলে অ্যাটমিক সাইজের, দেখবা কারা একই পিরিয়ডে আছে, এন্ড একই তারপরে ডিফারেন্ট পিরিয়ডে যাবা, একই পিরিয়ড পরে সেটেল করবা হচ্ছে ডিফারেন্ট পিরিয়ডে। শোনো, এটা বলছি আমি, এখন তোমার যত এলিমেন্ট আছে সব যদি একই পিরিয়ডে থাকে তাহলে তার কিছু বলার নাই, তবে এমনটা হয় না, তোমরা খেয়াল করছো যে সবসময় কি হয়, একই পিরিয়ডের এলিমেন্টের মধ্যে কিন্তু কোশ্চেনটা হয় না, কোশ্চেনটা কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট পিরিয়ডে হয়। এখন মনে করো এদিকে আছে কে, ক্লোরিন, পরে রাখলো, এইদিকে আছে সোডিয়াম, পরেও রাখলো, এর পাশে ম্যাগনেসিয়াম, পরে রাখলো, আবার তোমার এদিকে সোডিয়াম রাখলো, ম্যাগনেসিয়াম রাখলো, ওদিকে ফ্লোরিন রাখলো, রেখে এদিকে ম্যাগনেসিয়ামও রাখলো, আর এদিকে ধরো হচ্ছে গিয়া সোডিয়াম রাখলো, ম্যাগনেসিয়াম রাখলো, আর ফ্লোরিন রাখলো, আর ম্যাগনেসিয়াম নিচে ক্যালসিয়াম যে ওরে রাখলো। মনে করো এই চারটে এলিমেন্ট দিয়ে বললো যে ডেসক্রাইব দা অ্যাটমিক সাইজ, ডেসক্রাইব দা অ্যাটমিক সাইজ, তাহলে তখন তুমি কি করবা, ঠিক আছে? তখন তুমি কি করবা, ঠিক না? তখন তুমি কি করবা? তো আমার আমি এই 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 যে থিওরিটা দিচ্ছি সেটা তিনটা এলিমেন্টের জন্য বেশি ভালো কাজ করবে, তিনটা এলিমেন্ট হলে। বাট এখন এই অবস্থায় যদি হয় যে এরকম এলিমেন্ট চারটা আছে, তাহলে এই এই দুইটা জানি যে ভালো, সোডিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়ামের ব্যাপারটা আগে দেখো, সোডিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়াম, সোডিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়াম, তাহলে তুমি বলবা যে এরা কোন পিরিয়ডে, থার্ড পিরিয়ডে। সোডিয়াম ম্যাগনেসিয়াম কোন পিরিয়ডে এলিমেন্ট, থার্ড পিরিয়ড এলিমেন্ট, এন্ড একটা পিরিয়ডে লেফট থেকে যত রাইটে যায় সাইজ তত ডিক্রিজ হয়, লেফট থেকে যত রাইটে যায় সাইজ তত ডিক্রিজ হয়, সাইজ তত ডিক্রিজ হয় বলে সোডিয়াম থেকে ম্যাগনেসিয়াম স্মলার, সোডিয়াম থেকে ম্যাগনেসিয়াম স্মলার। এইবার হোয়াট অ্যাবাউট ফ্লোরিন এন্ড হোয়াট অ্যাবাউট স্যার ক্যালসিয়াম? সাইনটা উল্টা দিয়েছেন স্যার, সোডিয়ামের থেকে ম্যাগনেসিয়াম দেখে মনে হচ্ছে বড়। হুম, তাইলে এইবার আসো, মনে করো তোমার এই সোডিয়াম আর ম্যাগনেসিয়াম যখন সেট করে ফেলছো তুমি, আমি বলছি এলিমেন্ট ইন সেম পিরিয়ড, তার মানে কি সোডিয়াম আর ম্যাগনেসিয়াম একটা ডিসাইডেড, সোডিয়াম ম্যাগনেসিয়াম ডিসাইডেড হইলে পরে আমি তোমাদেরকে বারবার বলি এই ডিসিশন নেওয়ার পরে মনে করো ক্যালসিয়াম নাই, শুধু ফ্লোরিন আছে, তাহলে ফ্লোরিন কোথায় বসবে? বসাইতে কোনো সমস্যা হয়েছে? হয় নাই। তার মানে ফ্লোরিন তখন এমনি বাই কনসিডারেশন আসবে, যে ফ্লোরিনের ইলেকট্রনিক কনফিগারেশন দেখায় বলবা যে এটাতে সেকেন্ড অরবিট, তো এটা থার্ড অরবিট, এটা স্মল, এই কারণে ফ্লোরিন হলো এদের মধ্যে সবচেয়ে ছোট, তাহলে ফ্লোরিনটা কি হলো, সবচেয়ে ছোট, তাহলে ফ্লোরিনের পজিশন ওখানে চলে গেল। এইবার মনে করো ক্যালসিয়ামও আছে, তো ক্যালসিয়াম কই বসবে জানো? বসাইতে কোনো কষ্ট হলো? অর্থাৎ তুমি যেই এলিমেন্ট গুলো একই পিরিয়ডে থাকবে তাদেরটা ফিক্স করবা, ফিক্স করার পরে তাদেরটা ফিক্স করার পরে যে থার্ডটা থাকবে অথবা যে ফোর্থ থাকবে, অর্থাৎ থার্ড নাম্বার ফোর্থ নাম্বার অন্য যেটা থাকবে সেটা এই থেকে হয় এদিকে যাবে নয় এদিকে আসবে, ডিসিশন নেওয়াটা সহজ হয় তখন। তাহলে এইটা থার্ড থার্ড এনার্জি লেভেলের পিরিয়ডের থেকে লেফট থেকে সাইজ ডিক্রিজ হচ্ছে, তো সাইজ ডিক্রিজ হয় বলে এটা স্মলার, কিন্তু তার থেকে ফ্লোরিন আরো স্মল। কেন ফ্লোরিন স্মল, সেটার কারণটা সহজ, কারণ এটাতে হলো গিয়া সেকেন্ড এনার্জি লেভেল, এদের হলো থার্ড এনার্জি লেভেল। আর ক্যালসিয়ামের যে সবচেয়ে বড় সেটা বলতেও কষ্ট হবে না, কারণ এটা হলো ফোর্থ এনার্জি লেভেল। তাহলে এই জন্য আমি বলছি আগে এলিমেন্টস ইন সেম পিরিয়ডটা ফিক্স করবা, করার পরে তারপরে ডিফারেন্ট পিরিয়ডে যারা আছে
তারা কোথায় বসবে সেটা ফিক্স করবা, দেখবা যে অ্যান্সারটা চমৎকার ভাবে করা যাবে। স্যার স্যার যদি ধরেন এখানে ক্যালসিয়াম না থেকে ক্যালসিয়ামের জায়গায় জিঙ্ক দিত তাইলে? ও আচ্ছা, ওটা বলতেছো। এখন জিঙ্ক দিলেও সে ফোর্থ এনার্জি লেভেলেই পড়তেছে, তো সো দ্যাট ওই ক্যালসিয়ামের জায়গায় জিঙ্ক কি হইতো। ও আচ্ছা, এখানে সেটা আবার নতুন যদি মনে এনার্জি করো না, লেভেল, হ্যাঁ এই জন্য বড়, হ্যাঁ তাই তো? নতুন এনার্জি লেভেলের জন্য বলো, তুমি যদি বলো না স্যার জিঙ্কও আছে ক্যালসিয়ামও আছে, এখন কি করতাম? অর্থাৎ তুমি এইটা বানাইয়া ফেলছো, তারপরে ফ্লোরিন বসাইয়াও দিছো, এখনো তোমার হাতে দুইটা এলিমেন্ট আছে, কোনো সমস্যা নেই। দুইটা এলিমেন্ট আছে, তাদের মধ্যে আবার কে ছোট? জিঙ্ক ছোট, তার মানে জিঙ্ক আসবে এখানে, এরপরে ক্যালসিয়াম আসবে, কোনো সমস্যাই হবে না। অর্থাৎ তারাও আবার একই পিরিয়ডে বিহেভ করবে, ঠিক আছে? এই সেক্টরে নিয়ে এই সেক্টর আগে বসাই দিত, তাহলে পিরিয়ড চেঞ্জ হইলে সাইজ ইনক্রিজ বা ডিক্রিজ হবে, সেটা একই পিরিয়ডে যারা আছে তাদের থেকে হয় বেশি হবে, নয় তাদের থেকে হয় বেশি হবে নয় কম হবে। তো এইভাবে তোমরা এক্সপ্লেন করবা, দেখবা যে দুইটা আলাদা ভাগে ভাগে অ্যান্সার করবা, তাহলে অ্যান্সারটা ইজি হবে এন্ড পারফেক্ট হবে বেশি। হ্যাঁ, আচ্ছা, পিরিয়ডিক টেবিলে গেলে পরে তোমাদেরকে যেটা করতে হবে এখন, আয়োনাইজেশন এনার্জিটাকে এবার একটু প্রায়োরিটি দিবা। আয়োনাইজেশন এনার্জি, যে আয়োনাইজেশন এনার্জি কিভাবে চেঞ্জ হয় লেফট থেকে রাইটে, রাইট লেফট থেকে রাইটে আয়োনাইজেশন এনার্জি সেটা ইনক্রিজ হয়, তোমরা জানো, আর ইনক্রিজ হওয়ার কারণ সাইজ ডিক্রিজ হয় বলে। আয়োনাইজেশন এনার্জি একটা পিরিয়ডের লেফট থেকে যত রাইটে যাবা আয়োনাইজেশন এনার্জি ততই কি হয়, ইনক্রিজ হয়। আয়োনাইজেশন এনার্জি কেন ইনক্রিজ হয়, এটা কারণটা হচ্ছে যে আয়োনাইজেশন এনার্জি ইনক্রিজ হওয়ার কারণ হলো অ্যাটমিক সাইজ যেহেতু ডিক্রিজ হয়, নিউক্লিয়াস চার্জ যেহেতু ইনক্রিজ হয়, তাহলে ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের অ্যাট্রাকশন বাড়ে যায়, অ্যাট্রাকশন বাড়ে বলেই আয়োনাইজেশন এনার্জি বাড়ে। কারণ আয়োনাইজেশন এনার্জি মানে কি বুঝো তোমরা? আয়োনাইজেশন এনার্জি মানে কি, সাপোজ হচ্ছে গিয়া লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, আয়োনাইজেশন এনার্জি কি হবে, বাড়বে। আয়োনাইজেশন এনার্জি কি হবে, ইনক্রিজ হবে। তার মানে কি, লিথিয়াম থেকে যত সহজে ইলেকট্রন নেওয়া যাবে বা যত এনার্জি দিয়ে ইলেকট্রন নেওয়া যাবে, বেরিলিয়াম থেকে নিতে আরো বেশি এনার্জি দিতে হবে, তার থেকে নিতে আরো বেশি এনার্জি দিতে হবে, ওর কাছ থেকে নিতে গেলে আরো বেশি এনার্জি দিতে হবে। এটা কি আমরা এমনিই তো বুঝি যে লিথিয়াম থেকে ইলেকট্রন নেওয়া সহজ না, বেশি এনার্জি দিতে হবে, না ফ্লোরিন থেকে নিতে গেলে বেশি এনার্জি দিতে হবে? ফ্লোরিন থেকে নিতে গেলে বেশি এনার্জি দিতে হবে, কারণ ফ্লোরিন সহজে দিতে চাইবে না। কারণ ফ্লোরিন সহজে দিতে চাইবে না কেন? কারণ ফ্লোরিনের ইলেকট্রনের প্রতি অ্যাট্রাকশন বেশি। সেটাই বা বেশি কেন? কারণ তার সাইজ ছোট। সব কি একটার সাথে একটা লিঙ্ক আপ না? তাহলে আয়োনাইজেশন এনার্জির যে ট্রেনটা সেটা পড়বা, এটা তোমাদের জন্য ভাইটাল হইতে চাইতেছে। ট্রেন্ড অফ আয়োনাইজেশন এনার্জি, আয়োনাইজেশন এনার্জি কিভাবে চেঞ্জ হয়, ঠিক আছে? এটা খুবই ইম্পর্টেন্ট। চ্যাপ্টার 5 যেটা কেমিক্যাল বন্ড। এখন কেমিক্যাল বন্ডে যে জিনিসটা আছে আয়নিক কম্পাউন্ডের ফরমেশন, এটা কখনোই লেস ইম্পর্টেন্টে যাবে না। আয়নিক কম্পাউন্ডের ফরমেশন কখনোই কি হবে না, এটা লেস ইম্পর্টেন্ট যাবে না, যতবারই আসুক। এটা লাস্টবারও আসছে, এবারও আসতে পারে। আচ্ছা, এবার আমাকে রেসপন্স যেটা দেখাইছিল যে স্যার বিএন এর ফরমেশন দেখাইছে, বিএন এর ফরমেশন দেখাইছে, অর্থাৎ কোনোভাবে ধরো একটা কম্পাউন্ড বিএন, তো এটা যদি হয় পরে এটার এক্সপ্লেনেশন কি। এখন বিএনটা হচ্ছে আয়নিক না, ফার্স্ট অফ অল এটা বুঝো, বিএন হচ্ছে আয়নিক কম্পাউন্ড না, এটা কোভালেন্ট কম্পাউন্ড। বিএন হচ্ছে কোভালেন্ট কম্পাউন্ড, বিএনটা হলো কোভালেন্ট কম্পাউন্ড। বিএন হলো বোরন নাইট্রোজেন, বিএন হলো বোরন অ্যান্ড নাইট্রোজেন, বোরন অ্যান্ড নাইট্রোজেন। তাহলে শোনো, এটা হলো কোভালেন্ট কম্পাউন্ড। বিএন হলো কোভালেন্ট কম্পাউন্ড। তো কোভালেন্ট কম্পাউন্ডের ফরমেশন মানে বোরন কত 5, ইলেকট্রনিক ডিস্ট্রিবিউশন কি 1s2 2s2 2p1, এটা হচ্ছে বোরনের ডিস্ট্রিবিউশন, এটা বোরনের ডিস্ট্রিবিউশন মনে রেখো। হ্যাঁ, বোরনের ডিস্ট্রিবিউশন এটা। আর নাইট্রোজেন হলো 7, 1s2 2s2 2p3, এটা নাইট্রোজেনের ডিস্ট্রিবিউশন।
তাহলে বোরনের এটা ডিস্ট্রিবিউশন আর নাইট্রোজেনের এটা ডিস্ট্রিবিউশন। নাইট্রোজেন আউটার মানে ব্যালেন্স শেলে আছে কয়টা ইলেকট্রন? 5টা ইলেকট্রন। তাহলে 3টে শেয়ার করলে হয় তার, 3টে শেয়ার করলে তার হয়, সে 3টে শেয়ার করবে। আর বোরনেরও ব্যালেন্স শেলে আছে 3 ইলেকট্রন, সে 3টা দিলে পারে, আবার 3টা শেয়ার করলেও পারে, 3টে দিলেও পারে, 3টে শেয়ার করলেও পারে। কিন্তু এর ইলেকট্রন এত কাছাকাছি যে সেটা সহজে দিতে পারে না, যার কারণে সে বেটার কি করে, শেয়ার করে। তাহলে যে এ 3টা আছে বলে সে 3টাই শেয়ার করবে, আর এর যে তোমার 5টা আছে তাও 3টা শেয়ার করবে। তার মানে এ 3 ইলেকট্রন এই হিসেবে ভ্যালেন্সি 3, আর ওর যে 5 ইলেকট্রন তারপরেও ভ্যালেন্সি 3। তার মানে দুইটারই ভ্যালেন্সি 3, বোরনের ভ্যালেন্সিও 3, নাইট্রোজেন ভ্যালেন্সিও 3। তার মানে বোরনও 3টা শেয়ার করবে, নাইট্রোজেনে শেয়ার করবে, 3টাই শেয়ার করবে। তো বোরন নাইট্রাইড যখন ফর্ম করবে, বোরন নাইট্রাইড, এই কম্পাউন্ডের নাম হচ্ছে বোরন নাইট্রাইড। বোরন নাইট্রাইড এই কম্পাউন্ডের নাম, বোরন নাইট্রাইড। তাহলে বোরন নাইট্রাইড তুমি বলবা, বোরনের কনফিগারেশন দেখাবা, নাইট্রোজেনের কনফিগারেশন দেখাবা, দেখে বলবা যে boron and nitrogen has same valency and this is three valency, so they will share 3 electron each other। 3টা ইলেকট্রন নিজেদের সাথে শেয়ার করবে, নিজেদের সাথে শেয়ার করবে। করে পরে কিভাবে শেয়ার করবে সেটা হচ্ছে ইস্যু। তাহলে বোরনের সেন্টার করবা, ফার্স্ট এনার্জি লেভেল, সেকেন্ড এনার্জি লেভেল, 2টা ইলেকট্রন, আর এদিকে হচ্ছে 3টা ইলেকট্রন, 1 2 3। এইটাই আবার কার সাথে শেয়ার হইছে? নাইট্রোজেনের, যার ফার্স্ট শেলে 2টা ইলেকট্রন, আর এই যে 1 2 3, এই যে দুইটা দুইটা দেখাবা। তাহলে এটা হলো তোমার বোরন, এটা হলো নাইট্রোজেন, বোরন নাইট্রোজেন ডায়াগ্রাম, বোরন নাইট্রোজেন ডায়াগ্রাম। তো এটা খুবই একটা আনকমন কম্পাউন্ড, কিন্তু আনকমন হলেও তোমার এটা মানে কনসেপ্ট, মানে তুমি জেনারেল কনসেপ্ট জানো। তোমার কম্পাউন্ড আনকমন সমস্যা কি? তুমি তো জেনারেল জানো, জেনারেল কনসেপ্টটা জানো। তাহলে যদি এটার কম্পাউন্ডের ফরমেশন আসে পরেও কোনো সমস্যা নাই, এটা আগে আইডেন্টিফাই করবা যে এটা কি কম্পাউন্ড। তুমি আইডেন্টিফাই করবা যে এটা তো কোভালেন্ট কম্পাউন্ড। কারণটা কি? কারণ দুইটাই তো নন মেটাল, বোরন নন মেটাল, নাইট্রোজেন নন মেটাল, তো দুইটাই হলো কোভালেন্ট কম্পাউন্ড। দুইটাই হলো নন মেটাল, তো এটা কোভালেন্ট কম্পাউন্ড। তাহলে কোভালেন্ট কম্পাউন্ড মানে কি? ইলেকট্রন শেয়ার করবে। তো শেয়ার করতে কে কয়টা শেয়ার করছে? 3টে শেয়ার করছে। কেন শেয়ার করছে? কারণ ইলেকট্রনিক কনফিগারেশন দেখায় বলবো যে এদের ভ্যালেন্সি 3, তো তারা 3টা করে ইলেকট্রন শেয়ার করবে, এন্ড ইলেকট্রন শেয়ার করে তারা নাইট্রোজেন এন্ড বোরনের মধ্যে ট্রিপল বন্ড ফর্ম করবে। বোরন এন্ড নাইট্রোজেন কি করবে? 3টা বন্ড ফর্ম করবে, করে তারা কম্পাউন্ড ফর্ম করে। কথা বুঝতে পারছো? তো এটা যদিও আনকমন, কিন্তু যেহেতু জিজ্ঞাসা করছো, যে কোনো জিজ্ঞাসারই সলিউশন আছে। আদারওয়াইজ আয়নিক কম্পাউন্ডের ফরমেশন আসবে, আদারওয়াইজ আয়নিক কম্পাউন্ডেরই ফরমেশন আসবে। ঠিক আছে, আয়নিক কম্পাউন্ডের ফরমেশন আসবে, এটা আসে অল টাইম। তবে এবার আমি একটু বলি আয়নিক কম্পাউন্ডের ক্যারেক্টারিস্টিক্স অফ আয়নিক কম্পাউন্ড। ক্যারেক্টারিস্টিক্স অফ আয়নিক কম্পাউন্ড যেটা, এটার মধ্যে কেএফ একটা কম্পাউন্ড আছে না, কেএফ। আমি দেখলাম যে ইদানিং যে এটাই বেশি নজরে পড়তেছে, সোডিয়ামের সরাইয়া দিয়ে পটাশিয়াম, আর হচ্ছে ক্লোরিন সরিয়ে দিয়ে ফ্লোরিন দিয়ে কেএফ কম্পাউন্ড দেয়। তো কেএফ কম্পাউন্ড এর আয়নিক কম্পাউন্ড হিসেবে অনেক বেশি দেখা যাচ্ছে। আচ্ছা, তো এখন এই ক্যারেক্টারিস্টিক্স বলতে দুইটা মেইন ক্যারেক্টারিস্টিক্স, একটা আছে মেল্টিং পয়েন্ট হাই, তিনটা, মেল্টিং পয়েন্ট হাই, ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি, আর হচ্ছে সলিবিলিটি। দ্যাট মিনস গিভেন কম্পাউন্ডের মেল্টিং পয়েন্ট হাই কেন? আয়নিক বলে হাই। গিভেন কম্পাউন্ড ইলেকট্রিক্যালি কন্ডাক্টিভ কেন? আয়নিক। তো এটা মেল্টেড অবস্থায় আয়ন প্রডিউস করে, এন্ড আয়ন ট্রাভেল করে, আয়ন ট্রাভেল করে বলে এটা ইলেকট্রিক্যালি কন্ডাক্টিভ। দেন বললো এটা সলিবল কেন? তাও একই কথা, যে এটা যেহেতু আয়নিক কম্পাউন্ড, তো এটা পোলার, এন্ড ওয়াটার হচ্ছে পোলার সলভেন্ট, আর পোলার সলভেন্ট এই কারণে আয়নিক কম্পাউন্ড হিসেবে এটা ওয়াটারে ডিজলভ হয়, বা ওয়াটার সলিবল, বিকজ এটাও পোলার। তবে সলিবিলিটি মেকানিজমে একটু আনসারটা ইলাবোরেট করার সুযোগ আছে, মানে বেশ অনেক কথাই আছে। পোলার কেন সেটাও বলা যায়, ওয়াটার পোলারের সাথে পোলারের অ্যাট্রাকশনের কথা বলা যায়, ঠিক না? তারপরে ফিগার আউট করা যায়, আমি দেখি ফিগার দেওয়া যায়, ক্যাটায়ন সেন্টারে থাকে, চারিদিকে ওয়াটার, ঠিক না? তো ড্র করে দেওয়া যায়, পেন্সিল দিয়ে করবা। তাহলে পরে
এই ক্যারেক্টারিস্টিক্স অফ আয়নিক কম্পাউন্ড, এটা হচ্ছে গিয়ে তোমার কেমিক্যাল বন্ডের আই থিঙ্ক এটা ভাইটাল এবার তোমাদের জন্য ভাইটাল। 3টা ক্যারেক্টারিস্টিক্স সুন্দর করে নোট ডাউন করে প্রিপেয়ার করে রাখবা, কারণ আমি তো বলছি পিডিএফ দিব, তো আই হোপ পিডিএফ এর মধ্যে এইগুলো পেয়ে যাবা। তাহলে তোমার এই কেমিক্যাল বন্ডের এখন আপাতত মনে করছি না আর তেমন ইম্পর্টেন্ট। ক্রিয়েটিভের জায়গায় আয়নিক বন্ডের ফরমেশন এটাই ইম্পর্টেন্ট, কথা বুঝতে পারছো? তবে এখানে ডায়মন্ড আর গ্রাফাইটটা অনেকদিন ধরে আসে না। সেই ডায়মন্ড গ্রাফাইট নিয়ে কোশ্চেন হয়েছিল বোধ হয় 16 সালে বা এরকম, তারপর অনেকদিন ধরে হয় না। সেক্ষেত্রে কিন্তু এখনো চান্স আছে ডায়মন্ড আর গ্রাফাইটের কোশ্চেন। কারণ হলো কার্বন থাকবে স্টেমে এবং কোশ্চেন করবে যে এর একটা ফর্ম হলো ইলেকট্রিক্যালি কন্ডাক্টিভ, বাট আর একটা ফর্ম কন্ডাক্টিভ না কেন। তো সেটাও কিন্তু স্টিল ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো কেমিক্যাল বন্ডের এই জায়গাগুলো যদি ক্লিয়ার হয়ে যাও, তাহলে তোমাদের কিন্তু আরেকটা সেট খুব ইজিলি তোমরা অ্যান্সার করতে পারতেছেন। চমৎকার অ্যান্সার হয়ে যাবে। নলেজ গুলো একেবারে ক্লিয়ার রাখতে হবে এই জায়গাতে। কেমিক্যাল বন্ডের অনেক চমৎকার এখানে লোন পেয়ার ইলেকট্রনের আইডিয়া আছে। হ্যাঁ, লোন পেয়ার ইলেকট্রনের আইডিয়া আছে না, অক্টেট ডুয়েটের আইডিয়া আছে। স্যার বুঝলে আমার একটু অক্টেট কোভালেন্টের ডুয়েটে নিয়ে, প্রবলেম আছে। হ্যাঁ অক্টেট ডুয়েট নিয়ে বলছিল তুমি যেটা, এখানে কমপ্লেক্স করার কিছু নাই। কথা হচ্ছে যে প্রথম হচ্ছে ডুয়েট কি। ডুয়েটটা মনে রাখবা যে লাইক হিলিয়াম, অর্থাৎ হিলিয়াম হচ্ছে 1s2, তাহলে হাইড্রোজেন হচ্ছে 1s1, এখন হাইড্রোজেন যদি কারোর সাথে একটা ইলেকট্রন শেয়ার করে, আর কারোর সাথে যদি একটা ইলেকট্রন হাইড্রোজেন শেয়ার করে, ধরো হাইড্রোজেন ধরো অক্সিজেনের সাথেই শেয়ার করলো, কথার কথা, হাইড্রোজেন ধরো অক্সিজেনের সাথেই শেয়ার করলো, তার মানে হাইড্রোজেন কোন রুল ফলো করলো? ডুয়েট রুল। লিথিয়াম মনে করো 3, যেটা 1s2 2s1। লিথিয়াম কি করে? একটা ইলেকট্রন ডোনেট করে লিথিয়াম প্লাস আয়ন ফর্ম করে এবং ইলেকট্রনিক কনফিগারেশন কি হয়ে যায়? 1s2। এবং লিথিয়াম প্লাস আয়নের সাথে ক্লোরিন মাইনাস আয়ন মিলে মনে করো লিথিয়াম ক্লোরাইড ফর্ম করছে। তাহলে এই লিথিয়াম কাকে ফলো করছে? ডুয়েটকে। এইটা হলো ডুয়েট রুল। এটা হচ্ছে ডুয়েট রুল, অর্থাৎ যারা হিলিয়ামের মতো ইলেকট্রনিক কনফিগারেশন গেইন করে, যারা গেইন করে অ্যাটম বা আয়ন, তাহলে তারাই হচ্ছে গিয়ে ফলো করলো ডুয়েট রুল। ডুয়েট বা এটাকে বলা হয় ডুপ্লেট, একই কথা। ডুপ্লেট ডুপ্লেট এটাকে উচ্চারণে এল যদি না থাকে তাহলে এটাও ডুপ্লেট। এটাও কিন্তু একই কথা, ডুয়েট রুল বা ডুপ্লেট রুল। আরেকটা হচ্ছে অক্টেট রুল। আর অক্টেট রুল হলো 8 ইলেকট্রন। অক্টেট বলতে বুঝায় অক্টেট হলো ns2 np6, অর্থাৎ হইতে পারে 2s2 2p6, হতে পারে 3s2 3p6, হতে পারে 4s2 4p6। এইগুলো যারা অ্যাচিভ করে তারা মনে করতে হবে যে এরা ডুয়েট রুল না, অক্টেট রুল ফলো করে। এরা ফলো করতেছে হচ্ছে অক্টেট রুল। তো যাদের কনফিগারেশন এইটা গেইন করে অক্টেট রুল ফলো করলো, এটা যে গেইন করে অক্টেট রুল ফলো করলো, এটা যে গেইন করে অক্টেট রুল ফলো করলো। সোডিয়াম 11, 1s2 2s2 2p6 cs1। এখন সোডিয়াম যখন প্লাস আয়ন হয়ে যায় তখন 1s2 2s2 and 2p6 হয়। তাহলে এই যে 2s2 2p6 কি এখানে নাই? আছে তো, 2s2 2p6 আছে তো, এই এটা। কার্বন 6, যেটা 1s2 2s2 2p কত 2, কার্বন 6 1s2 2s2 2p2। কিন্তু কার্বন কি করলো? 4টা হাইড্রোজেনের সাথে শেয়ার করলো, করে তার অ্যারাউন্ডে কয়টা ইলেকট্রন? 8 ইলেকট্রন। তাহলে কি ফলো করলো? অক্টেট রুল। তো এটাই হচ্ছে ডুয়েট এন্ড অক্টেট। দিস ইজ এটাই হচ্ছে ডুয়েট এন্ড অক্টেট, আর কিছু না। হ্যাঁ,
দেন চ্যাপ্টার 6 নিয়ে আমার যথেষ্ট ভিডিও আছে, আমি তোমাদেরকে এগুলো প্রোভাইড করবো এক এক করে। এখানে মোলের কনসেপ্ট আছে, এখানে মোলারিটির কনসেপ্ট আছে, এখানে সলিউশন ওয়াটার এডিশনের কনসেপ্ট আছে, এটাতে তোমার হচ্ছে লিমিটিং রিঅ্যাকশনের কনসেপ্ট আছে, এটাতে মিক্স সলিউশন অ্যাসিডিক হবে না বেসিক হবে সেই কনসেপ্ট আছে, যেটার উপরে এনাফ ক্লাস আছে, চমৎকার ভালো কিছু ক্লাস আছে এখানে। তো এগুলো ক্রোনোলজিক্যালি বা কন্টিনিউয়াস দেখবা আর কি। তো এই চ্যাপ্টারটা যেহেতু জানো যে এই চ্যাপ্টারটা মানে হচ্ছে যে কোনো কোশ্চেনের সাথে একটা ম্যাথ দিয়ে দিতে পারে, যে কোনো কোশ্চেনে একটা ম্যাথ দিয়ে দিতে পারে, অ্যামাউন্টের ক্যালকুলেশন খুব সহজেই দিতে পারে, যে কোনো রিঅ্যাকশনের মধ্যে থেকে একটা অ্যামাউন্টের ক্যালকুলেশন দিয়ে দিবে। আর তাছাড়া এখানে এই চ্যাপ্টারেই আছে ইম্পিরিক্যাল ফর্মুলা আর মলিকুলার ফর্মুলা। ইম্পিরিক্যাল ফর্মুলা আর মলিকুলার ফর্মুলা সবকিছু মিলে চ্যাপ্টার 6 হচ্ছে গিয়া একটা বিগ ব্যাকআপ, অর্থাৎ পুরো কোশ্চেনের যে কোনো জায়গায় চ্যাপ্টার 6 নিয়ে কোশ্চেন ঢুকিয়ে দিতে পারে। তো জন্য চ্যাপ্টার 6টা হইতেছে যে ফুললি একটা ব্যাকআপ, কারণ তোমাদের এটা ম্যাথমেটিক্যাল ওরিয়েন্টেড, তো খুব সহজেই প্রশ্ন নিয়ে আসা যায় এখান থেকে, সহজেই এই দিক থেকে কনসেপ্ট নিয়ে আসা যায়। তাহলে এই জায়গা থেকে তোমরা দেখবা যে খুব ভালো ভালো আমার কিছু ক্লাস আছে, আমি সেগুলো তোমাদেরকে সাপ্লাই দিব। তবে চ্যাপ্টার 6 এর তোমার হচ্ছে গিয়া যেন প্রবলেম না থাকে, লিমিটিং রিঅ্যাকট্যান্টের অ্যাসিড বেসে অ্যাসিডিক সলিউশন হবে না বেসিক সলিউশন হবে, এই জায়গাগুলো ভালো মতো ক্লিয়ার হয়ে নিবা। লিমিটিং রিঅ্যাকট্যান্টের আইডিয়াটাই হচ্ছে ভাইটাল আর কি, লিমিটিং রিঅ্যাকট্যান্টের আইডিয়া যার যত স্ট্রং হবে তার পক্ষে এই চ্যাপ্টারটা তত ভালো করার চান্স থাকবে। তো চ্যাপ্টার 6 ওইভাবে এম্পিরিক্যাল ফর্মুলা আছে, মলিকুলার ফর্মুলা আছে, এগুলো সহ। আর একটা জিনিস ইম্পর্টেন্ট, পার্সেন্ট কম্পোজিশন, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট, বাট এটা খুব ইজি একটা কাজ, বাট খুবই আছে ওইটা, পার্সেন্ট কম্পোজিশন বের করা। পার্সেন্ট কম্পোজিশন বের করতে হলে অ্যাটমিক ম্যাথ গুলা জানাটা খুব ইম্পর্টেন্ট, মানে অ্যাটমিক ম্যাথ কার কত সেটা মোটামুটি ধরো কমন গুলা তো জানোই, বাট জানা থাকাটা খুব দরকার। চ্যাপ্টার 7 যেটা কেমিক্যাল রিঅ্যাকশন, এখন এই কেমিক্যাল রিঅ্যাকশনের তো প্রথম দিক দিয়ে হচ্ছে গিয়ে টাইপস অফ রিঅ্যাকশন আছে, সেখানে নন রেডক্স রিঅ্যাকশন আছে, রেডক্স রিঅ্যাকশন আছে, এডিশন আছে, সিনথেসিস আছে, হাইড্রোলাইসিস আছে, হাইড্রেশন আছে, পলিমারাইজেশন আছে, আইসোমারাইজেশন আছে, তারপরে ডিকম্পোজিশন আছে, ডাবল ডিকম্পোজিশন আছে, মানে যাদের নামের সাথে নামে মিল আছে, ঠিক না? এই জায়গাগুলো ডেফিনেটলি তোমার হচ্ছে গিয়া ক্লিয়ার থাকতে হবে তোমাদের, ঠিক না? রিঅ্যাকশন এক্সাম্পল সহ ক্লিয়ার থাকতে হবে। তবে এখানে দেখবা যে কিছু রিঅ্যাকশন আছে না, প্রিসিপিটেশন রিঅ্যাকশন, সেগুলো খুব ইম্পর্টেন্ট। প্রিসিপিটেশন রিঅ্যাকশন গুলো আইডেন্টিফিকেশনে কাজ করে, যেটা চ্যাপ্টার 9 এর সাথেও রিলেটেড। তো ওই জায়গাগুলো ক্লিয়ার থাকতে হবে, ওই জায়গাগুলো ক্লিয়ার থাকতে হবে। এমসিকিউ এর জন্য, সিকিউর জন্য সব লেভেলে এটা ইম্পর্টেন্ট। তবে এখানে এই চ্যাপ্টারের যেটা সবচেয়ে ভাইটাল ছিল সেটা লাস্টবার আসছে, কিন্তু এবারও যে আসবে না তা না, ওটা হচ্ছে গিয়ে লাসাতিলি প্রিন্সিপাল, যেটা ঠিক না, এফেক্ট অফ টেম্পারেচার প্রেসার, যে জিনিসটা আছে লাসাতিলি প্রিন্সিপাল, একটা রিঅ্যাকশন দিয়ে বলে যে টেম্পারেচারের এফেক্ট কি, প্রেসারের এফেক্ট কি আছে না, ওটা কিন্তু খুবই ভাইটাল, খুবই ভাইটাল। তো এক্সোথার্মিক রিঅ্যাকশন, এন্ডোথার্মিক রিঅ্যাকশনের কনসেপ্ট থাকতে, পরে টেম্পারেচার এফেক্ট কি, প্রেসারের এফেক্ট কি, টেম্পারেচার বাড়ালে কি হবে, কমালে কি হবে, প্রেসার ইনক্রিজ হলে কি হবে, ডিক্রিজ হলে কি হবে, এগুলো কিন্তু খুবই ভাইটাল। সুন্দর সাজায় লেখার চেষ্টা করবা। আর রিঅ্যাকশন টাইপের, আর এখানে তো জানোই যে একটা কোশ্চেন সবসময় তোমাদের টাইমে আসার চান্স বেশি, সেটা হলো গিয়ে রেডক্স রিঅ্যাকশন সিমিলটেনিয়াস। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা কিভাবে অ্যান্সার করতে হবে, অথবা কোন একটা রিঅ্যাকশন যে রেডক্স রিঅ্যাকশন সেটা কিভাবে অ্যান্সার করতে হবে। আমি ওই যে 3টা কোশ্চেন যেদিন লিখে দিছি সেদিন একটা কোশ্চেন এটা ছিল, তো ওইভাবে সুন্দর করে লিখে দিবা রেডক্স রিঅ্যাকশনের বিষয়টা, ঠিক না? তো অক্সিডেশন অক্সিডেশন নাম্বারের ক্যালকুলেশন জানবা এমসিকিউর জন্য, অক্সিডেশন নাম্বার কার কত, অক্সিডেশন নাম্বার কোনটা টাইপ সেটা কিন্তু কার কত, এটা কিন্তু তোমার হচ্ছে গিয়ে এখানে খুবই ইম্পর্টেন্ট। তাহলে কেমিক্যাল রিঅ্যাকশনটা এইভাবে সুন্দর রিভিশন দিবা, কারণ কেমিক্যাল রিঅ্যাকশন চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। মানে দেখা যাচ্ছে যে পুরো অনেক সময় দেখা যাচ্ছে যে একটা পুরো সিকিউর অনেক সময় 20% অকুপাই করছে এই চ্যাপ্টারটা, এমনও গেছে। তো খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। আচ্ছা, এরপরে হলো চ্যাপ্টার 8, সেটা হলো কেমিস্ট্রি অ্যান্ড এনার্জি। আচ্ছা, এখন একটু বলি, আমি তোমাদের পরে অর্থাৎ যারা এখন 9-এ, ওদের ধরো এমন আছে না যে একটাই তো নিয়ম যে তোমাদের আগে যে 10-এর ব্যাচ ছিল তাদেরকে আমি অল্প কিছুদিন পেয়েছি, তারপরে দিয়ে একটা ব্যাচ আসছে তাদেরকে আমি তোমাদেরকে ধরো আরেকটু বেশি সময় পেয়েছি, তারপরে এখন যারা 9-এ আছে তারা আরো পিছন থেকে আসছে। তো এই কারণে ওই 9-এর একটা ব্যাচের সাথে একটা ব্যাচ 3 মাস 2-3 মাস হয়েছে একটু একটা নতুন একটা ব্যাচ ফর্ম করছিল। তো ফর্ম করার কারণে
ওদেরকে শুরু করতেছিল আমার চ্যাপ্টার 8 দিয়ে শুরু করা লাগছিল। এন্ড ওদের সাথে আমি মোটামুটি আগেই মাইন্ডসেট করে নিয়েছিলাম যে ওদেরকে সামনে রেখে চ্যাপ্টার গুলা ঠিক গোছানো ক্লাস করব, একটু সাজানো ক্লাস করব, তাই করছি আমি। এই কারণে তোমরা দেখবা যে তোমাদের গ্রুপে আমি দিয়ে দিছি যে এই চ্যাপ্টার 8 এর একটা প্লে লিস্ট দিয়ে দিছি। হ্যাঁ, প্লে লিস্ট দিয়ে দিছি, অর্থাৎ ওখানে চ্যাপ্টার 8 এর 8টা লেকচার আছে, একটু বেশি, কিন্তু 8টা লেকচার আছে। এন্ড চ্যাপ্টার 8 এর জন্য ওই 8টা লেকচার দেখা তোমাদের একেবারেই কম্পালসারি, সময় বের করে অবশ্যই দেখতে হবে। চ্যাপ্টার 8 এর 8টা লেকচার আছে, ওই ওই প্লে লিস্টে ক্লিক দিলে 8টা লেকচার পর পর শো করবে। যেমন ফার্স্টে লেকচার আছে ইন্টারমলিকুলার ফোর্স এন্ড ডেলিস নিয়ে, তারপরে লেকচার আছে হচ্ছে গিয়ে তোমার ডেলিসের ক্যালকুলেশন নিয়ে, এক্সোথার্মিক এন্ডোথার্মিকের কনসেপ্টে, তারপরে ড্রাই সেলের কনসেপ্ট আছে, সেখানে গ্যালভানিক সেলের কনসেপ্ট আছে, ওখানে রিঅ্যাক্টিভিটি সিরিজের মতো যে ভাইটাল বিষয়টা সেটা ওখানে আছে, নিউক্লিয়ার ফিশন ফিউশন আছে, বিশেষ করে রেডিও অ্যাক্টিভিটির উপরে ওখানে ভালো কিছু কথা আছে। এই জন্য প্লিজ চ্যাপ্টার 8 এর জন্য আমি কনফিডেন্স যে ওই ক্লাসগুলা অনেক বেশি অর্গানাইজ হয়েছে চ্যাপ্টার 8 এর। তো সেই জায়গাতে যেভাবে যা আছে না, একেবারেই ডেলিচের ক্যালকুলেশন, বন্ড এনার্জির ক্যালকুলেশন, রিঅ্যাক্টিভিটি সিরিজ, গ্যালভানিক সেল, ইলেকট্রোলাইসিস, ইলেকট্রোপ্লেটিং, তারপরে হচ্ছে তোমার ড্রাই সেল, নিউক্লিয়ার ফিশন ফিউশন, রেডিও অ্যাক্টিভিটি, বুঝলি তো 8টা ক্লাস যাতা না। তো চমৎকার কনসেপ্ট আছে, একেবারে ওগুলো দেখে দেখে নোট করে দেন এই পার্টটা রেডি করবা। চ্যাপ্টার 8 তাহলে তোমাদের চমৎকার ভাবে শেষ হবে। এবং এটা আমার 9 এবং 10 পর্যন্ত করা গেছে, 8 করছি, 9 করছি, 10 করছি। তিনটা ক্লাসের এই তিনটা ক্ষেত্রে আমার ভালো ব্যাকআপ এই কারণে এখন আছে।